experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কেন উঠবেন না? ব্যাপারটা কি এমন হতে পারে না যে আমি বাইক চালক আর আপনি প্যাসেঞ্জার? নাকি ভাবছেন আমাদের মাঝে ব্যাপারটা অন্যরকম? আমি কিছুই ভাবছি না। আপনি আর কখনো আমার সামনে আসবেন না, প্লিজ। আমি অবশ্যই আপনার সামনে আসব, আর আমি যতবার আসব আপনি ততবার আমাকে দেখবেন। এমন একটা সময় আসবে যখন আপনি আমাকে না দেখতে পেয়ে মন খারাপ করবেন। তানমিন বাইক স্টার্ট করে ঘুরে চলে গেল। রাত্রির দু চোখে আকাশ স্পর্শী বিস্ময়। সে সেটা কী বলে গেল তানবিন? পড়াতে বসার 21 মিনিট পর আদিল এলো। এতক্ষণ সম্ভবত ঘুমাচ্ছিল সে। তার হাতে চিপসের উন্মুক্ত প্যাকেট। সে চিপস খাচ্ছে। মাথার চুলগুলো এলোমেলো এবং উস্কো খুস্কো। রাত্রি তাকে আর চোখে দেখল, তবে সে এমন একটা ভাব করে রইল যেন সে আদিলকে দেখতেই পায়নি। আদিল সোজা তার দিকেই এগিয়ে এলো, বলল, চিপস খাবেন ম্যাডাম? রাত্রি তাকালো এমনভাবে যেন আদিল কথা না বলে সে আদিলকে খেয়ালই করতো না। সে না বোধক মাথা নেড়ে বলল, না ভাইয়া। আদিল তার না শব্দটিকে গ্রাহ্যই করল না, বলল, হ্যাঁ করুন। আমি খাবো না। আদিলের শান্ত মুখশ্রীতে সামান্য রাগের প্রলেপ ফুটল। কঠিন গলায় বলল, আপনাকে হ্যাঁ করতে বলেছি। এমন কঠিন স্বরের হুকুম রাত্রির ভালো লাগলো না। সে বিরক্তি গোপন না করে বলে উঠল, বললাম তো আমি। রাত্রি কথা শেষ করতে পারে না। আদিল একটা চিপসের টুকরো সুযোগ বুঝে তার মুখে পুরে দিয়েছে। ঠোঁটে মৃদু হাসি রেখে আদিল এক পিস চিপস নিজের মুখে পুরে খেয়ে বলল, আদিলকে না বলা এত সহজ নয়। রাত্রি স্তব্ধ। আদিল এমন করবে সে ভাবতে পারেনি। মালিহার ইচ্ছা করছে চিপস খেতে। সে ভাইয়ের দিকে চেয়ে বলল, আমাকে দেবে না? রাত্রি আদিলে দেয়া চিপস খেল না। চিপসের পিস মুখ থেকে সরিয়ে গ্লাসে থাকা পানি পান করল সে। অন্যদিকে আদিল মালিহার প্রশ্নের প্রত্যুত্তরে বলল, তোকে কেন দেব? এখন তোর পড়া দেয়া নেওয়ার সময়। এখন তুই শুধু পড়া নিবি, চিপস কেন নিবি? রাত্রির দিকে ফিরে বলল, রাত্রি ওকে ভালো করে পড়ান। অঙ্কে মাত্র 35 পায়, এটা মানার মতো? আমি কখনো এত খারাপ স্টুডেন্ট ছিলাম না, আর তুই আমার বোন হয়ে। লজ্জায় যেন আদিলের মস্তক নত হয়ে আসে। সে বিছানায় বসে রইল যতক্ষণ না পড়ানো শেষ হলো। এই এতক্ষণ সময়টাতে সে রাত্রির থেকে একবারও চোখ সরিয়েছিল কিনা সন্দেহ। রাত্রির ভীষণ অস্বস্তি হচ্ছিল। কেউ এমনভাবে তাকিয়ে থাকা আসলেই বিব্রতিকর ব্যাপার। রাত্রি মালিহার রুম থেকে বের হলে আদিলও প্রায় তার সঙ্গে সঙ্গেই বের হলো। ডাকলো পেছন থেকে। রাত্রি দাঁড়ালো। আদিল তার সম্মুখে এসে বলল, শুধু ছাতা ফেরত দিলেন? আপনার কি মনে হয় না আপনি আরও কিছু দিতে ভুলে গেছেন? আদিলের মাঝে আবারও সেদিনকার মতো স্বাভাবিক এবং শান্ত ভাবটা লক্ষ্য করছে রাত্রি। সে হয়তো বুঝতে পারছে আদিল আরও কিছু বলতে কি বুঝিয়েছে, কিন্তু সে বলল, আপনি তো আর কিছু আমাকে দেননি, যা দিয়েছেন ফেরত দিয়েছি। আদিল তার কথায় হাসল। পর মুহূর্তেই চেহারা অন্ধকার হলো তার। কেমন গম্ভীর গলায় বলল, কিন্তু আপনি সেটা দেননি যেটা আমি চাই। আদিলের সাথে আর কথা বাড়ানো উচিত নয় বুঝতে পেরেই রাত্রি বলল, আমি যাচ্ছি। রাত্রি চলে আসতে আসতে ফের আদিলের কণ্ঠস্বর শুনতে পেল, মিসিং হওয়া ওই 4টা অক্ষর আপনার কাছে আছে রাত্রি। ওই 4টা অক্ষর আমার। আমাকে ওগুলো ফেরত দিন। আদিলের কথাগুলো বড্ড অসহনীয় থাকে রাত্রির কাছে। ভবিষ্যতে আদিল ঠিকই সুস্থ হয়ে যাবে, তখন সেই ঘটনাগুলো দিব্যি ভুলে যাবে। অথচ অযথায় সেই বর্তমান সময়টাকে বিদঘুটে করে তুলছে। শ্রাবণীর একটি মাত্র ভালো জামা, এটা ছাড়া আর কোনো জামা নেই যেটা পরে সে সহপাঠীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারে। কিন্তু এই একই জামা পরে সে প্রায় কয়েকবার অন্য সহপাঠীদের জন্মদিনের আয়োজনে অংশগ্রহণ করেছে। এবারও এটাই পড়তে হবে দেখে তার মন খারাপ হচ্ছে। তার একই পোশাক বারবার পরে যাওয়ার ব্যাপারটা কিছু সহপাঠীরা ভালো চোখে দেখে না। শ্রাবণী জামাটা বের করে ফ্যাকাশে মুখে বসে রয় বিছানায়। রাত্রি বাসায় ফিরেছে। রুমে প্রবেশ করে সে ফ্যানের গতি বাড়িয়ে বিছানায় বসলো। আজ প্রচণ্ড গরম পড়েছে। বিকেলে মনে হচ্ছে উত্তপ্ত দুপুর। সে প্রথমে শ্রাবণীকে লক্ষ্য করলো না। হঠাৎ যখন শ্রাবণীকে লক্ষ্য করলো এক প্রকার অবাকই হলো।
মেয়েটা জামা নিয়ে এমন মনমরা মুখে বসে আছে কেন? কি হয়েছে? জানতে চাইল রাত্রি। শ্রাবণী না তাকিয়ে জবাব দিল, আজ মধুমিতার জন্মদিন। তো আমাকে ওর জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে, ক্লাসের সবাইকেই করেছে। তুমি যাবে? শ্রাবণী এবার তাকালো, বলল, তো যাব না? আমার জন্মদিনের অনুষ্ঠান তো হয়ই না, এখন অন্যদের অনুষ্ঠানেও না যাই সেটা চাও? তাছাড়া মধুমিতা ভালো মেয়ে, ওকে আমার ভালো লাগে। তাহলে কি নিয়ে এত ভাবছো? গিফটের ব্যাপার? না, একটা গিফট সব ক্লাসমেটরা মিলে একসাথে দেবো, ওখানে টাকা দিয়েছি, বাবার কাছ থেকে নিয়েছিলাম। তাহলে তাহলে কি নিয়ে ভাবছো? কি পরে যাব? আমার তো কোনো পোশাক নেই। এটা কি বলছো? পোশাক নেই মানে? পোশাক নিয়েই তো তুমি বসে আছো। শ্রাবণী জামাটা উঁচিয়ে ধরে বলল, এটা পরে যাব আমি? এটা পরে এর আগেও আমি ক্লাসমেটদের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করেছি। তাহলে কালোটা পরে যাও। ওটা পুরনো হয়ে গেছে, তাছাড়া ওটা ইঁদুরে কেটেছিল, মনে নেই তোমার? সেটা তো খুবই অল্প পরিমাণ, আমি তো সেলাই করে দিয়েছি, বোঝার কোনো উপায় নেই। আমি ওটা পরে যাব না। রাত্রির বলতে ইচ্ছে হলো, তোমার যাবার দরকার নেই। ঠিক আছে, আমার একটা 3 পিস পরে যাও তাহলে। শ্রাবণী রাত্রির একটা 3 পিস পরে দেখলো। না, রাত্রির 3 পিসে সে পরতে পারবে না, খুব লম্বা আর ঢিলে ঢালা। শ্রাবণী কোনো উপায় না দেখে বলল, ঠিক আছে, আমার লাল ড্রেসটাই পরে যাব। শ্রাবণীকে সহপাঠীর বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব অর্পিত হলো অয়নের ওপর। শ্রাবণীকে জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে যেতে হবে শুনে অয়ন বলল, কোথায় নিয়ে যেতে হবে এইসব চিন্তাভাবনা ছাড়, কোথাও যেতে হবে না, ভাত খেয়ে ঘুমা। শ্রাবণী গাল ফুলিয়ে বলল, তুমি এরকম করছো কেন? আপু তো যেতে নিষেধ করেনি। আমার তো সেখানেই প্রশ্ন, কেন আপু কিছু বলেনি? অয়ন রুমের দিকে অগ্রসর হলো, আপু, এসে বলল, তুমি ওকে এত স্বাধীনতা দিচ্ছ কেন বলো তো? ও যেখানে যেতে চাইবে সেখানে কি ওকে যেতে দিতে হবে? ওর বয়সটাই এখন এমন, দুরন্ত। ও নিজেকে আমাদের মতো মানিয়ে নিতে শেখেনি। ওর মনে অনেক ইচ্ছে, আকাঙ্ক্ষা রয়েছে। ওর জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো। তোমাকে যদি যেতে বাধা দেওয়া হতো, তোমার ভালো লাগতো? অভাবীদের ভালো খারাপ লাগার মূল্য নেই, এই ঘরটারও তেমনই। এইসবের মূল্য দেওয়া উচিত না। ও আজই শেষবার কারো জন্মদিনে যাবে, ওর সব শখ আহ্লাদ কমানো উচিত। অয়ন বেরিয়ে যায় রুম থেকে। শ্রাবণী বসার ঘরে দাঁড়িয়ে আছে। অয়নকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল, মাথায় ওড়না দে। কেন? কেন মানে? মাথায় ওড়না দে। ধমকে উঠল অয়ন। শ্রাবণী ভয় পেয়ে মাথায় ওড়না দিল। অয়ন বলল, এত লিপস্টিক কেন দিয়েছিস? লিপস্টিক মোচ। কোথায় এত লিপস্টিক দিয়েছি? মুচবি তুই? শ্রাবণী অয়নকে রাগাতে চাইল না, বেশি রেগে গেলে হয়তো যেতেই দেবে না। শ্রাবণী রুমে এসে একটা ওড়নায় লিপস্টিক মুছল, তবে পুরোটা মুছল না। হালকা লিপস্টিকের আবরণ তার ঠোঁটে রয়ে গেল। অয়ন বাসা থেকে বের হতে হতে বলল, ছেলেরাও আসবে? ছেলেরা কোত্থেকে আসবে? ভাইয়া, আমি গার্লস স্কুলে পড়ি। ও, মনে পড়ার ভঙ্গি করল অয়ন। শ্রাবণীকে যথাস্থানে পৌঁছে দিয়ে অয়ন চলে গেল। শ্রাবণী তাকে নির্দিষ্ট একটা সময় পর এসে নিয়ে যেতে বলেছে। ভেতরে প্রবেশ করে প্রথমেই শ্রাবণী সেই মেয়েগুলোর সম্মুখীন হলো, যারা তার ব্যাগে ময়লা ঢুকিয়ে রেখেছিল। ওরা শ্রাবণীকে দেখে হাসলো, ফিস করে নিজেদের মাঝে কিছু বলল। শ্রাবণী দেখেও না দেখার ভান করল। স্কুলে শ্রাবণীর ঘনিষ্ঠ কোনো বান্ধবী নেই, তবে কয়েকজন আছে যাদের সাথে সে মোটামুটি মিলেছে। তারা শ্রাবণীকে দেখা মাত্র ডাকলো। শ্রাবণী তাদের সঙ্গে কথা বলল কিছুক্ষণ। এরই মধ্যে মধুমিতার জন্মদিনের কেক এসে গেল। গান বাজছে, গান গাচ্ছে মধুমিতার মামা। তিনি ভালো গান করেন। শ্রাবণী মুগ্ধ হয়েই শুনছিল তার গান। রুমি নামের মেয়েটা কখন তার পাশে এসে দাঁড়িয়েছে শ্রাবণী লক্ষ্য করেনি। রুমি তার ব্যাগে ময়লা ঢুকিয়ে রাখা মেয়েগুলোর মধ্যে একজন। রুমি ব্যঙ্গ করে হেসে বলল, তোমার কি এই একটাই ড্রেস শ্রাবণী? রুমির ঠোঁটের দুষ্টু হাসি। শয়তানি হাসিটা দেখে শ্রাবণীর গা জ্বলে যাচ্ছে। সে যত চায় মেয়েগুলোকে এড়িয়ে চলতে, মেয়েগুলো তত তার সামনে চলে আসে। শ্রাবণী কোনো প্রত্যুত্তর দিল না। রুমি বলল, তুমি সব সময় একটা ড্রেস পরেই কেন চলাফেরা করো? তোমার বাবার কি টাকা নেই তোমাকে নতুন ড্রেস কিনে দেওয়ার? তোমরা কি প্রচুর গরিব?
রুমির কটু কথাগুলো শুনতে শ্রাবণের ভীষণ কষ্ট হয়। সে তার চোখ সংযত রাখতে চায়। সে চায় না এই বাজে মেয়েটার সামনে তার চোখে জল জমুক এবং ঝরুক। এমনকি এই বাজে মেয়েটার সঙ্গে সে তর্কও করতে চায় না এই স্থানে। শ্রাবণী বলল, তোমার সাথে আমার বিন্দুমাত্র কথা বলার আগ্রহ নেই। শ্রাবণী অন্যদিকে সরে যেতে চাইলেই রুমি তার হাত ধরে আটকালো। শ্রাবণী ফিরে তাকালো রুমির দিকে। রুমির চোখে মুখে এখনও শয়তানি ভাবটা বিদ্যমান। সে বলল, তুমি বলো শ্রাবণী, এমন একটা পরিবেশে তোমার এই পোশাক কি মানানসই? আমার জন্মদিনে প্লিজ এই ড্রেসটা পরে যেও না, এটা ভীষণ নোংরা হয়ে গেছে। টাকার দরকার হলে বলো, আমি তোমাকে একটা ড্রেস কেনার টাকা দেব। দান করার জন্য আমাদের ভালোই টাকা পয়সা রয়েছে। এই তিক্ত কথায় শ্রাবণীর কোমল মনে এবার ভীষণ আঘাত লাগলো। গাল মেয়ে নেমে গেল তার চোখের জল। রুমি বিরক্তিতে মুখ বিকৃত করে বলল, কি ন্যাকা তুমি! রুমি ঘৃণিত কিছু ধরে আছে এমনভাবে শ্রাবণীর হাত ছেড়ে দিল যেন এটা হাত নয়, পচে যাওয়া কোনো বস্তু। শ্রাবণীর মনে হলো বড্ড ভুল করে ফেলেছে সেখানে এসে। এই আয়োজন তাদের মতো মানুষদের জন্য নয়, এটা সামর্থ্যবান মানুষদের, যাদের ভালো ভালো পোশাক রয়েছে, যারা প্রতিবেলা আমিষ খায়। শ্রাবণী প্রায় দৌড়ে বেরিয়ে গেল মধুমিতাদের বাড়ি থেকে। সেই সময় সকলের দৃষ্টি শ্রাবণীর দিকেই ছিল। মধুমিতা দেখে উঠল তাকে। শ্রাবণী শুনেও শুনল না। রাগ, দুঃখ আর অভিমানে শ্রাবণী এতটাই সাহসী হয়ে উঠল যে মধুমিতার বাড়ি থেকে একাই ফিরল। আসতে অবশ্য তার সমস্যা হয়নি। সে অধৈর্য হয়ে দরজা ধাক্কালো। মিথিলা দরজা খুলে দিতেই শ্রাবণী কোনো দিকে না তাকিয়ে সোজা রুমির দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দরজা ভিজিয়ে ঘরের পোশাক পরে নিল সে। তার একমাত্র ভালো জামাটাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলতে চাইল, কিন্তু পারল না। তার চোখ বেয়ে যন্ত্রণার ভারী অশ্রুপাত হচ্ছে। যখন টেনে হিঁচড়ে ছেঁড়া গেল না, তখন সে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারির ড্রয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে ফিরে এলো জামার কাছে। জামাটাকেই কেটে টুকরো টুকরো করে ফেলবে সে। দরকার নেই এই জামার, এটা নোংরা, এটা ভীষণ নোংরা। মিথিলা রান্নাঘরে গিয়ে জানালো শ্রাবণীর কিছু হয়েছে। রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। কথা শুনে রাত্রি রান্নার কাজ ফেলে দৌড়ে এলো। ভেজানো দরজাটা খুলে দেখতে পেল শ্রাবণী সুন্দর জামাটাকে কাঁচি দিয়ে কাটছে। রাত্রি ছুটে এসে জামাটা কেড়ে নিল, চিৎকার করে উঠল, এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো? শ্রাবণীও চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার আর ভালো লাগে না এই ঘরে থাকার চেয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরাও অনেক ভালো। আমরা ভিখারি, আমাদের রাস্তায় থাকা উচিত। এই ঘরে জন্ম নিয়ে অন্যায় করে ফেলেছি। রাত্রি ভীষণ জোরে একটা থাপ্পড় মারল শ্রাবণের গালে। শ্রাবণী এতে আরও জোরে চিৎকার শুরু করলো, মারছো কেন আমায়? কেন মারছো? সব জায়গায় আমাকে ছোট হতে হয়, মানুষজন ইচ্ছে মতো কথা শোনায়। তোমরা কি বুঝবে কেউ কথা শোনালে কেমন লাগে? এরকম একটা দুটো থাপ্পড় মারার চেয়ে গলা কেটে মেরে ফেলো আমায়। শ্রাবণী রুম থেকে বেরিয়ে গেল এক নাগারে কথাগুলো বলে। তার শরীর অস্বাভাবিক রকম কাঁপছিল। প্রিয়ারা রুমের দরজায় দাঁড়িয়েছিলেন আর মিথিলা তার থেকে কিছুটা ভিতরে। রাতের চোখ থেকেও টপটপিয়ে জল নামছে। সে এখনও জানে না কি হয়েছে, তবে কিছু একটা হয়েছে, আর যা হয়েছে ভালো কিছু হয়নি। কেউ কি আবার তাদের দরিদ্রতাকে কটাক্ষ করেছে? বুকের ভেতর কষ্টে ভীষণ তোলপাড় হয় রাত্রে। সে বসে পড়ে বিছানায়। এ কষ্ট যে তারও। শ্রাবণী দরজা খুললেই নিচতলার দুজন ভাড়াটিয়াকে দেখতে পায়। তারা মূলত তাদের ঘরের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এসেছে। শ্রাবণী তাদের গ্রাহ্য করল না, সোজা সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। মিশাদের শেষ সম্বল ছিল 110 টাকা। তবে অতি দুঃখের বিষয়, সে তার শেষ সম্বলটুকু হারিয়েছে। তার কাছে এখন আর কোনো অর্থ নেই। এবার কি তাকে না খেয়ে মরতে হবে? সে জানে না কেন তার জীবনে একটার পর একটা অঘটন ঘটছে। বাবার জমি বিক্রি করে সে টাকা দিয়ে সে অতি আশার সঙ্গে ব্যবসা শুরু করতে চেয়েছিল। একা একা নয়, দুজনের অংশীদারি ব্যবসায় চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু অপর অংশীদারিকে টাকাটা হস্তান্তর করতেই ও বেটা টাকা নিয়ে ফেরারি হলো। বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন, রাগান্বিত হলেন, বাড়ি থেকেই বের করে দিলেন স্বীয় পুত্রকে। বের করে দিয়েছে অর্থহীন, তাও ভাগ্যে সে আসার আগে 1,500 টাকা চুরি করে এনেছিল। না হলে মাথার উপর এই যে ছাদটা দেখা যাচ্ছে, এটা আর থাকতো না। সে থাকতো এখন রাস্তায়, মাথার উপর থাকতো খোলা আকাশ। তবে তার শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়াতে সে খুব ভেঙে পড়েছে। পকেট মারটার কী দরকার ছিল তার পকেট থেকে ওই 100 টাকা পূর্ণ মানিব্যাগটা ছিনতাই করার? সে এখন পুরো অসহায়।
এই শহরে তার মতো এত অসহায় কেউ নেই বলেই মিশাতের বিশ্বাস। সে কাঁদছে, যতটা নিঃশব্দে কাঁদা যায়। পুরুষ মানুষের কান্না কেউ শুনে ফেললেও এটা সেই পুরুষের জন্য লজ্জা। তাও যদি হয় শেষ সম্বল মাত্র 110 টাকা হারানোর কান্না, সে লজ্জা হজম করারও কোনো পথ থাকবে না। মিশাতের কান হঠাৎ সজাগ হয়ে ওঠে। একজনের কান্নার শব্দ কি ভেসে আসছে না? হ্যাঁ, ওই তো শোনা যাচ্ছে কি যেন কাঁদছে। তবে কান্নারও তো মানুষটি বেশ জোরে সরেই কাঁদছে। তার কান্নার ধরা বাঁধা নেই। ওই কান্নার শব্দে মিশাতের কান্নাও ভারী হয়ে ওঠে। তার মনে হয় কান্নারত মানুষটি হয়তো তার পরম বন্ধু। সে পরম বন্ধুটিকে দেখার জন্য ঘর থেকে বের হলো। ফুরফুরা হাওয়ার পাল তাকে ছুঁয়ে দিয়ে ছুটে গেল আরও দূরে। দূর দূরান্ত থেকে আসা কৃত্রিম আলোয় একটা মেয়েকে দেখা যাচ্ছে, ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। মেয়েটি কেন কাঁদছে? মিশাত এগিয়ে গেল মেয়েটির দিকে, পাশে এসে দাঁড়ালো। মেয়েটি তার পরিচিত, এর আগে 2 বার দেখেছে। ভীষণ অমানবিক। মিশাত জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? শ্রাবণী তাকালো মিশাতের দিকে। মিশাতের চোখে অশ্রু। শ্রাবণী প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আপনি কাঁদছেন কেন? শ্রাবণীর এই প্রশ্নে মিশাতের কান্নার বেগ বাড়ল। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো সে। শ্রাবণীর খুব আগ্রহ বোধ জাগলো মিশাতের কান্নায়। মিশাতের কান্না দেখে সে নিজে কাঁদতে ভুলে গেল। জানতে চাইলো, আপনার কি কেউ মারা গেছে? না। তবে? মিশাত আবারও ঘুরে তাকালো শ্রাবণীর দিকে। ভীষণ করুণ গলায় বলল, কিভাবে? পকেটমার আমার সবকিছু নিয়ে গেছে। এই কথায় শ্রাবণীর একটু খটকা লাগলো। একজন পকেট মারের কারণে কেউ কিভাবে নিঃস্ব হতে পারে? সে যতদূর জানে পকেট মারেরা অন্যের পকেট থেকে টাকা পয়সা বা মূল্যবান কোনো জিনিস চুরি করে থাকে। একজন পকেট মারের দ্বারা কি সম্ভব কারো পকেট কেটে কাউকে নিঃস্ব করা? শ্রাবণী বলল, পকেটমার কি আপনার বন্ধু ছিল? আপনাকে ঠকিয়ে আপনার সব সম্পত্তি নিয়ে গেছে? পকেটমার আমার বন্ধু হতে যাবে কেন? আমার কোনো বন্ধু নেই। তাহলে আপনি কিভাবে নিঃস্ব হলেন? আমার শেষ সম্বল ছিল 110 টাকা, ওটা পকেটমার নিয়ে গেছে, তাই আমি নিঃস্ব। 110 টাকা ছিল শেষ সম্বল? শ্রাবণীর দুঃখ লাগলো। আরে, একটা মানুষ তার শেষ সম্বল এভাবে হারালো। লোকটা অন্তত গরিব। এই বিল্ডিংয়ে তার মতো এত অসহায় কেউ নেই। মিশাত জানতে চাইলো, তোমার কি হয়েছে? তুমি কাঁদছিলে কেন? এই প্রশ্নে এবার শ্রাবণীর থেমে যাওয়া কান্না বাড়ল। সে আজকের ঘটনাটা সম্পর্কে বলল মিশাতকে। মিশাত দুঃখ প্রকাশ করতে গিয়ে বলল, পৃথিবীটা নির্দয় মানুষে ভরে আছে। শ্রাবণী নাক টানল। সে কেঁদে চলেছে। দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের দুঃখগুলো নিজেদের মতো করে অনুধাবন করে গেল। কেউ কোনো কথা বলল না, শুধু তারা পাশাপাশি দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। অয়ন খুব রাগ করেছে। শ্রাবণীর সাহস কী করে হয় একা একা বাসায় ফেরার? শ্রাবণী ছাদ থেকে নামলেই প্রথমে অয়নের মুখোমুখি হতে হলো, কিন্তু শ্রাবণীর এখন একদমই মন নেই অয়নের সঙ্গে তর্ক করার। সে অয়নের প্রশ্ন এড়িয়ে রুমে চলে এলো। অয়নও ওর পেছন পেছন এসেছিল, কিন্তু রাত্রি ওকে চোখের ইশারায় কিছু বলতে নিষেধ করলো। থেমে গেল অয়ন, বিরক্ত হয়ে চলেও গেল। শ্রাবণী বিছানায় শুয়ে পড়েছে। রাত্রি ঠিক তার পাশে বসে আছে। তার কেটে ফেলা জামা জোড়া লাগাচ্ছে সুই সুতার সাহায্যে। রাত্রি জানে জোড়া লাগালে কিছুই হবে না। খুব বাজেভাবে জামাটাকে কেটেছে শ্রাবণী। তবু অহেতুক এই কাজটা করা থেকে সে নিজেকে বিরত রাখতে পারল না। কিছুক্ষণ সে শ্রাবণীর দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বলল, কি হয়েছিল? কিছু না। বালিশে মুখ চেপে বলল শ্রাবণী। আমি বলতে বলেছি। শ্রাবণী ভনিতা না করে বলল কি হয়েছিল। রাত্রি আগেই ধারণা করেছিল এরকম কিছু। সে মনে মনে বিষয়টা নিয়ে ব্যথিত হলেও বেশি কিছু বলল না, শুধু বলল, ঘুমাও, পরের কথায় কান দেওয়ার দরকার নেই। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়েই আমরা সুখী আছি। শ্রাবণী কিচ্ছু বলল না। তার নৈশব্দে নামা চোখের জলে বালিশ ভেজতে লাগলো। সে মনে মনে ভাবছে একদিন সেও ধনী হবে, একটা ধনী ছেলেকে বিয়ে করবে। তখন কেউ আর তাকে এরকম করে কথা শোনাতে পারবে না, সবাই সম্মান করবে।